এই মুহূর্তে গোটা বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন, 26-এর বিধানসভা ভোটের আগেই কি হাজতে চলে যাবেন দমকল মন্ত্রী সুজিত বোস? মমতার আরো একটা মন্ত্রীর উইকেট কি পড়তে চলেছে? এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই বাংলাতে। গত 5-6 বছর যদি আপনারা দেখেন, এমন হয়েছে একজন জেলে ঢুকেছে, একজন বেরিয়েছে, একজন ঢুকেছে, একজন বেরিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকলো, বেরোলো। এখন যেটুকু খবর পাচ্ছি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বেরোনোর সময় এসে গেছে। এখন সব মন্ত্রী যদি বেরিয়ে যায়, কাউকে তো ভেতরে থাকতে হবে। সেই জায়গাটাকে পূরণ করবেন দমকল মন্ত্রী সুজিত বোস। আজকে আমরা দেখলাম পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে মন্ত্রী সুজিত বোসের অফিসে, রেস্তোরাঁয় হানা দিল ইডি। আজকের ঘটনা, একদম আজকের ঘটনা নয়। এই পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ড চলছে 2022 সালেরও আগে থেকে। প্রথম কখন ধরা যায় যে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে? যখন এই অয়নশীল গ্রেপ্তার হয়েছিল। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার বাড়ি থেকে ওএমআর সিট, ভর্তির কাগজপত্র, ভর্তির লিস্ট, যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট, সবকিছু দেখে ইডি সিবিআই একেবারে পরিষ্কার প্রমাণ পেয়েছিল যে অয়নশীল এবং তার যে এই যে কোম্পানি, তার কোম্পানির নাম হচ্ছে এবিএস ইনফোজেন, এরা এই পুরো নিয়োগের দায়িত্ব ছিল এবং পুরোপুরি দুর্নীতি করেছে, একেবারে প্রমাণ ছিল হাতে। কিন্তু 3 বছর পরেও এই মামলার এখনো কোনো অগ্রগতি হয়নি। সেই কবে 2022-এর মার্চে অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এটা 2025-এর অক্টোবর। 3 বছর কেটে গেছে। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি সিবিআই যেখানে ছিল সেখানেই আছে। মন্ত্রী সুজিত বোসের বাড়িতে আজকে ইডি হানা দিল, অফিসে হানা দিল, রেস্তোরাঁয় হানা দিল, এবং সেই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, সব জায়গায় দেখা যাচ্ছে। কোথায় কোথায় হানা দিয়েছে আজকে? সকাল 6টা থেকে এই মুহূর্তে কলকাতার 10টা জায়গায় এই পুরো নিয়োগ তদন্ত ইডি তল্লাশি চালাচ্ছে। কলকাতার 10টা জায়গায় তল্লাশি চালাচ্ছে। তল্লাশি চলছে সল্টলেক সেক্টর 1-এর একটি ভবনে। এই ভবনেই রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। ইডি সূত্রে খবর, নাগেরবাজার এলাকার এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চলছে, যিনি আবার এই সুজিত বসুর আত্মসহায়ক ছিলেন। তার নাম হচ্ছে নিতাই দত্ত। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন এই নিতাই দত্ত তার আত্মসহায়ক ছিলেন। তার বাড়িতে এর আগেও অনেকবার তল্লাশি হয়েছে। আরো নাগেরবাজার একজন চার্টার্ড অ্যাকাউন্ট দীপক দে, কাকুরগাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলছে। পুরো নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত কোম্পানির নাম উঠে এসছে, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্যক্তির নামও। 2022 সাল থেকে এই পুরো নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে। রাজ্যের প্রায় প্রত্যেকটা পুরসভায় যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে। এটা আদালতে শুধু প্রমাণ করতে হবে। দুর্নীতি যে হয়েছে সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার। গত কয়েক বছরে যে কোনো পুরসভায় আপনি যান, দেখবে আলো করে বসে আছেন সেই সমস্ত চাকরির ক্ষেত্রে তৃণমূল নেতা নেত্রীদের আত্মীয় স্বজন পরিবাররা। এবং এমন লোকও আছে যারা হয়তো মাধ্যমিক পাস করেনি, উচ্চ মাধ্যমিক পাস করেনি, তারাও বিভিন্ন পুরসভায় এখন চাকরি করছে। তৃণমূল নেতা মন্ত্রী বিধায়কদের টাকা দিয়ে এরা বিভিন্ন পুরসভায় চাকরি করছে। বাংলার মানুষ যে কোনো পুরসভায় তৃণমূল আমলে নিয়োগ হয়েছে গত 5-6 বছরে গেলেই দেখতে পাবে। ইডি সিবিআই কি আদালতে প্রমাণ করতে পারবে? সুজিত বসুর বাড়িতে এর আগেও তল্লাশি হয়েছে। 2024 সালের 12ই জানুয়ারি পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে লেকটাউনে সুজিত বসুর দুটো বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা। 14 ঘন্টার ম্যারাথন তল্লাশি চলেছিল। সেখান থেকে কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে গিয়েছিল তদন্তকারীরা। 2024 সালের 12ই জানুয়ারি। আজকে 2025-এর 10ই অক্টোবর। প্রায় 2 বছর চলে গেছে, 24-25। তদন্ত কি হয়েছে আমরা জানি না। ইডি সিবিআই এই রাজ্যে করছেটা কি? এখন আপনি যদি মনে করেন যে সাংবাদিক মানুষগুলো ইডি সিবিআই সমালোচনা করছে, তাহলে সাংবাদিক মানুষগুলোর কথা বিশ্বাস করতে হবে না। আদালতে কি হচ্ছে, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিচারপতিরা কি বলছেন? হাইকোর্টের বিচারপতিরা অধিকাংশ মামলার ক্ষেত্রে তারা বলছেন ইডি সিবিআই এর কোনো গা গরজু নেই। যে কটা মামলা পশ্চিমবঙ্গের দুর্নীতিকাণ্ডে ইডি এবং সিবিআই এর কাছে গেছে, প্রত্যেকটা মামলায় কালক্ষেপ করা ছাড়া তারা কিচ্ছু করেনি। তদন্ত যখন শুরু হয়েছে, একদম দুর্দান্ত গতিতে তদন্ত হয়েছে, ছাপা মারা হয়েছে, মানে তল্লাশি হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, তারপরে আর তদন্ত এগোয়নি।
আপনারা ভালো করেই জানেন যে তদন্ত শুরু করলাম, ও কাউকে অভিযুক্ত করে গ্রেপ্তার করলাম, সে জেলে গেল, কিন্তু আলটিমেটলি তারও জামিন পাওয়ার অধিকার আছে, যে জন্য প্রত্যেকে জামিন পেয়ে গেছে। যতজনকে আপনারা জেলে ঢুকতে দেখেছেন প্রত্যেকে জামিন পেয়েছে, কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। জামিন পাওয়াটা একজন অভিযুক্তের অধিকারের মধ্যে পড়ে। আপনি একটা লোককে বছরের পর বছর আটকে রাখতে পারেন না। কি করতে হবে? দুর্নীতিকাণ্ডের তদন্ত করে চার্জশিট দিয়ে আদালতে আপনাকে ট্রায়াল শুরু করতে হবে, এবং সেই ট্রায়ালে এই লোকটা, এই মন্ত্রী, এই বিধায়ককে দুর্নীতিবাজ প্রমাণ করতে হবে, তারপরে তাকে জেলে পাঠাতে হবে। দমকল মন্ত্রী সুজিত বসুকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেপ্তার হবে কি হবে না সেটাও পরের প্রশ্ন। গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো যেতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে এই চুরি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত করে চার্জশিট দিয়ে ট্রায়াল করে তাকে জেলে পাঠাতে হবে, তবে তাকে আমরা অপরাধী বলতে পারবো। এখন কাউকে আমরা অপরাধী বলতে পারি না। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আপনি অপরাধী বলতে পারেন না, কারণ কোর্টে মামলা চলছে, তাকে অভিযুক্ত বলতে পারেন। এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর দুটো ফ্ল্যাট থেকে আপনারা 50 কোটি টাকা উঠতে দেখেছেন, তাকেও আপনারা অপরাধী বলতে পারেন না, কারণ আমাদের দেশের সংবিধান আইনের এটাই নিয়ম। যতক্ষণ না ট্রায়াল হয়ে আদালতে দোষী প্রমাণ হচ্ছে ততক্ষণ আপনি তাকে অপরাধী বলতে পারেন না। তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত। আমাদের রাজ্যে অভিযুক্তের সংখ্যা অনেক, অপরাধী এখন আমরা চোখে দেখতে পাচ্ছি না। সমস্যা হচ্ছে এটাই। যেমন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি কে অপরাধী বলতে পারেন, কারণ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে পরিষ্কার বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, তার এসএসসি চোর। তাহলে আমি আপনি জোর গলায় বলতে পারি যে এসএসসি চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি চোর, এবং সেই চোরদের হাতেই আবার নিয়োগের দায়িত্ব দিয়েছে এদেশের সুপ্রিম কোর্ট। কিন্তু বাকি যে সমস্ত মন্ত্রীগুলো জেলে গেছে তাদের কাউকে আপনারা অপরাধী বলতে পারেন না, অভিযুক্ত বলতে হবে। এবং দুঃখের বিষয় এটাই, ইডি এবং সিবিআই এই অভিযুক্তদের অপরাধী প্রমাণ করার জন্য ততটা উদ্যোগ নিচ্ছে না। এটা শুধু আমি নয়, সবারই কথা। সুজিত বসুর বাড়িতে একটা সময় 2024-এ সিবিআই নোটিশ বেড়ে এসেছিল জুলাই মাসে। অদ্ভুত ব্যাপার দেখলাম, যেদিন নোটিশ বেড়ে এলো তদন্তের দাবি করে তাকে 31শে আগস্ট তলব করলো, নোটিশ বেড়ে এলো, খবর হলো, তার পরের দিন থেকে এই বাংলার মিডিয়া সেই খবরটাই বন্ধ করে দিল। আমি 3 মাস ধরে চিৎকার করলাম যে সুজিত বসুর বাড়িতে তাহলে নোটিশটা কে মারলো? সিবিআই নোটিশ মেরেছে, তাকে তলব করেছে, আলটিমেটলি দেখলাম সেটা নিয়ে আর কিছুই হলো না। নোটিশের ছবি আমি আপনাদের দেখিয়েছিলাম, বাংলার সমস্ত মিডিয়া চুপ করে গিয়েছিল। আমি আপনাদের বলেছিলাম বাংলার মিডিয়া যেগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে আমি সেগুলো আপনাদের বলবো। এখনো জানতে পারিনি এই যে সিবিআই তার বাড়িতে নোটিশ মেরেছিল কিনা। সুজিত বসু বলেছিলেন আমার বাড়িতে কোনো নোটিশ মারেনি কেউ, আমরা তার বাড়িতে নোটিশ মারার ভিজুয়াল আপনাদের দেখিয়েছিলাম। এখন সিবিআই নোটিশ মারলো কি মারলো না, সিবিআই সেই নিয়ে চুপ করে গেল। 3টে প্রশ্ন উঠেছিল, সিবিআই কি নোটিশ মেরেছে? সিবিআই যদি নোটিশ না মারে তাহলে কারা নোটিশ মেরেছে? সুজিত বসু যেটা বলছেন সেটাই কি ঠিক? এবারও সুজিত বসু বলছেন যে আমি কোনো দুর্নীতি করিনি, এর আগেও তদন্ত হয়েছে এবং ভোটের মুখে এরকমটা করেই থাকে। স্বাভাবিক ব্যাপার, আমি যদি সুজিত বসুর জায়গায় থাকতাম আমিও এটাই বলতাম। যে মামলাটা 2022 থেকে শুরু হয়েছে সেই মামলাটা 2025-এর অক্টোবরে এসেও তল্লাশি চালাতে হচ্ছে। সিবিআই, ইডি এই দেশের প্রধান দুটো প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা। একটা সময় ছিল যখন সিবিআই এবং ইডি রেড করে যে শুনলে রাজনীতিবিদরা কাঁপতে শুরু করতো, প্যান্ট হলুদ হয়ে যেত। আর এখন সিবিআই এবং ইডি রেড করে যে শুনলে এমন কিছুই হয় না, হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। কারণ আমরা জানি রেড হবে, তদন্ত হবে, গ্রেপ্তার হবে, হয়তো জেলেও যাবে, কিন্তু সেই দুর্নীতিকাণ্ডের ট্রায়াল শুরু হবে না, বিচারপতিরা বিরক্ত হয়ে যাবেন। বিচারপতিরা ইডি সিবিআই প্রত্যেকটা মামলায় বলছে কবে আপনারা ঠিকঠাক তদন্ত করে চার্জশিট দিয়ে মামলা শুরু করবেন। আমাদের রাজ্যের এটাই অবস্থা। আপনার পছন্দ না হলেও ঘটনা মিথ্যা হবে না। সুজিত বসুর হোটেলে, রেস্তোরাঁয়, বাড়িতে, অফিসে 3 বছর ধরে তল্লাশি চলছে, যেটা আজকেও চলছে। 3 বছর ধরে একটা মামলার তদন্ত করেই যাচ্ছে ইডি সিবিআই। এখন অব্দি গ্রেপ্তার তো দূরের কথা, চার্জশিট তো অনেক পরের কথা, ট্রায়াল রান কবে শুরু হবে কেউ জানে না। প্রশ্ন তো বলবেই তৃণমূলের নেতারা, তৃণমূলের মুখপাত্ররা জোর গলায় বলা শুরু করবে ভোট এলেই এটা করে ইডি সিবিআই, এবং এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের মুখপাত্ররা যেটা বলবে আমি সেটা আপনাদের আগেই বলে দিলাম, এটাই বলবে। 26-এর বিধানসভা নির্বাচন, ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, সুজিত বসুর বাড়িতে আবার তল্লাশি অভিযান 2022 থেকে চলছে। 3 বছর, 22, 23, 24, 25
4 বছর চলে গেছে, পুরসভা দুর্নীতি মামলায় এখন অব্দি কিচ্ছু করতে পারেনি। অয়নশীল জামিন পেয়ে বেরিয়ে গিয়ে এখন রাজত্ব করছে এই পুরসভা দুর্নীতির টাকায়। সবচেয়ে বড় কথা, অবাক করার বিষয় এটাই, আমি যেটা বারবার বলি, যেটা বিজেপির কোনো নেতারাও বলতে পারে না, নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজেও বলতে পারে না, যে এই ভারতবর্ষে একমাত্র ব্যতিক্রমী নেতা রাজনীতিবিদ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও যাকে গ্রেফতার করেনি ইডি। গোটা ভারতবর্ষে ব্যতিক্রম কেন? কারণ ভারতবর্ষে যে পিএমএলএ আইনটা আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কার বলা আছে, কারোর 1 টাকার সম্পত্তি যদি বাজেয়াপ্ত হয় তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতার করা হয়েছে, তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছে। আপনারা দেখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে চলে গেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার করা হয়েছে এই পিএমএলএ কাণ্ডে। কিন্তু অদ্ভুত ভাবে আমাদের রাজ্যের তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিএমএলএ তে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের হিসাব ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দেবার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যায়নি। এই যে অয়নশীলের এবিএস ইনফোজেন, যারা এই পুরসভা নিয়োগের দায়িত্ব ছিল, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানতেনই না যে কোনো এক অয়নশীল এবং তার কোম্পানি এবিএস ইনফোজেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরমন্ত্রী জানতেন না, তিনি বারবার স্বীকার করেছেন। সবাই জানে, তৃণমূলের সবাই জানে, রাজ্যের সবাই জানে, এই এবিএস ইনফোজেন অয়নশীলের এই কোম্পানিকে পুরসভা নিয়োগের দায়িত্ব দিয়েছিল কোন এক ভাইপো। কে ভাইপো গোটা বাংলার মানুষ জানে, কে ভাইপো তৃণমূলের সবাই জানে, কে এই ভাইপো বিজেপির সবাই জানে। কিন্তু এখন অব্দি পুরসভা নিয়োগ দুর্নীতির মামলায় এই অদ্ভুত ভাইপোর নামই আসেনি। অদ্ভুত না? অয়নশীলের এবিএস ইনফোজেন চুরি করেছে, দুর্নীতি করেছে, ইডি সিবিআই বিভিন্ন সময়ে মামলায় যে রিপোর্ট দিয়েছে সেটাতেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখনো এই 22 সালের পর থেকে 22, 23, 24, 25 4 বছর ধরে তদন্ত চলছে। ইডি সিবিআই পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে 4 বছর ধরে তদন্ত করছে। যাদেরকে গ্রেফতার করেছিল প্রায় সবাই জামিন পেয়ে গেছে। কবে আমরা দেখতে পাবো যে ইডি সিবিআই এই পুরো দুর্নীতি মামলার চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করলো এবং অভিযুক্তদের ট্রায়াল করে অপরাধী ঘোষণা করে তাদেরকে জেলে পাঠানো? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দিল্লি থেকে কি সবুজ সংকেত আসছে না? আর ভোটের আগে এইগুলো করলে আপনি সত্য পথেই চলুন আর তদন্তের খাতিরেই করুন। তৃণমূলের মুখপাত্ররা কিন্তু এটাই বলবে যে ভোটের আগেই এইগুলো ঘটে। সুজিত বসুর হোটেলে, রেস্তোরাঁয়, বাড়িতে, অফিসে এই তল্লাশি অভিযান 2022 থেকে 4 বছর ধরে মানুষ দেখে আসছে। আবার এই 26-এর ভোটের আগে তল্লাশি অভিযান হবেটা কি? লাভটা কি? বিজেপি আদৌ কোনো সুবিধা পাবে এগুলো দিয়ে ভোটের সময়? সাধারণ মানুষও বুঝে গেছে যে এই সমস্ত নেতাদের কিচ্ছু হবে না। তদন্ত শুরু হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করার পরে আর তদন্ত কিছু হচ্ছে না। ইডি সিবিআই আধিকারিকরা বদলি হয়ে যাচ্ছে। এখন এই ইডি সিবিআই আধিকারিকরা যারা এই রাজ্যে কাজ করছেন, তাদের বাড়িতে যদি ইডি সিবিআই রেড হয়, তাদের সম্পত্তি কতটা বেড়েছে সেটা যদি দেখা যায়, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, সেখানেও গরমিল পাওয়া যাবে। কি বলেন আপনারা? সুজিত বোস এবং তার সাগরে নিতাই দত্ত, তারা কি এবারে বিধানসভা ভোটের আগে গ্রেপ্তার হবে? এখন এই গ্রেপ্তার হলে অনেকের সুবিধা হবে, শুধু বিজেপির নয়, তৃণমূলের অনেক নেতা যারা ওখানে টিকিট পাওয়ার চেষ্টা করছেন, যারা হয়তো বিজেপি থেকে ঘুরেও গেছেন, তারা কিন্তু এই মুহূর্তে আনন্দে লাফাচ্ছেন। আশা করছি সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ। আপনারা কি বলেন? ভোটের আগে কি হাজতে ঢুকবে সুজিত বোস? মমতার আর এক মন্ত্রীর উইকেট কি পড়তে চলেছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।